আপিল শুনানির দ্বিতীয় দিনে প্রার্থিতা ফিরে পেলেন মান্নাসহ ৫৭ জন। ৭ জনের আবেদন বাতিল। নির্বাচনে ভোটার উপস্থিতি বলে দেবে নির্বাচন কেমন হয়েছে, মন্তব্য ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের। গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান দুই উপদেষ্টার। হ্যাঁ এর পক্ষে প্রচার চালাবে সরকার, প্রেস সচিব। তেহরানে হামলা চালানোর ষড়যন্ত্র ইসরায়েল আমেরিকার। পাল্টা প্রতিশোধের হুঁশিয়ারি ইরানের। আসসালামু আলাইকুম। তামান্না নাহিদ খান স্বাগত জানাচ্ছে এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আপিল শুনানির দ্বিতীয় দিনে বেশিরভাগই প্রার্থিতা ফিরে পেয়েছেন। আগারগাঁওয়ে কমিশন ভবনে ৭০টি আবেদনের উপর শুনানি শুরু হয়। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না সহ ৫৭টি আবেদন মঞ্জুর করে নির্বাচন আপিল কমিশন। বাতিল করা হয় ৭টি আবেদন, স্থগিত রাখা হয়েছে ৬টি আবেদন। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। রিটার্নিং কর্মকর্তাদের আদেশের বিরুদ্ধে এদিন দ্বিতীয় দিনের মতো আপিলের শুনানি শুরু হয়। স্বতন্ত্র জামায়াতে ইসলামী, জাতীয় পার্টি ও ইসলামী আন্দোলন সহ বাতিল হওয়া প্রার্থীরা আবেদনের উপর শুনানি করেন। নির্ধারিত সময়ের আগে দ্রুতই অর্ধেকের বেশি আবেদনের শুনানি শেষ হয়। শুনানি শেষে নাগরিক ঐক্যের প্রার্থী মাহমুদুর রহমান মান্নার মনোনয়ন বৈধ ঘোষণা করে কমিশন। আমি বিশ্বাস করতাম ষড়যন্ত্র টিকবে না। যে দল একজনকে মনোনয়ন দিচ্ছে, তার বিরুদ্ধে আরেকজন দাঁড়িয়ে যাচ্ছে এবং নিজেকে জাহির করবার জন্য, প্রতিষ্ঠিত করবার জন্য লড়াইও করছে প্রচণ্ড। এরকম হয়েছে অতীতেও, ইতিহাসে আছে। পরে জামায়াতের যশোর ২ আসনের প্রার্থী মোসলেউদ্দিন ফরিদের আবেদন শুনানি শেষে অপেক্ষমান রাখে ইসি, কিন্তু জামালপুর ৩-এ মুজিবুর রহমান আজাদের প্রার্থিতা মঞ্জুর হয়। একটা কারো ভুলের কারণে ৩০,০০০ টাকা শোধ দেওয়া হয়নি। তা আমি বিদেশে চলে যাই, কিন্তু তারপরেও ব্যাংকের কাছে আমার 2টা স্থায়ী ঠিকানা ছিল। তারা গত এই ২৪ বছরে কোনো যোগাযোগ ওখানে করেনি। পরবর্তী কর্মদিবসে এটা দিয়ে আমরা সেটা সার্টিফিকেট এটা রিটার্নিং অফিসারকে দেই, কিন্তু এটা ওনারা গ্রহণ করেননি, যেহেতু যে ওই তারিখের মধ্যে এটা শোধ হয় নাই। অন্য দিনের মতো এদিনও জাতীয় পার্টি তার বেশিরভাগ সদস্যদের মনোনয়নের বৈধতা পায়। তবে নির্বাচনের প্রচারণা নিয়ে নিরাপত্তার আশঙ্কা রয়েছে বলে জানান দলের মহাসচিব। ভীতিকর পরিস্থিতির মধ্যেও ২৪৪টি জায়গায় ৪৩টি জায়গায় আমরা মনোনয়ন দিয়েছিলাম এবং প্রায় সকলেই জমা দিয়েছে এবং আপিলে অনেকে ফিরে পাচ্ছে। আমরা একটা বৃহৎ দলে পরিণত হয়েছি। ২২ তারিখের পরে আমাদের শঙ্কা আছে, আমি আপনার সাথে একমত। নির্বাচনে প্রত্যাহারের দিন পার হয়ে গেলে জাতীয় পার্টির ওপর অযাচিত হামলা, হুমকি, ভোটারদের ওপর অযাচিত হামলা, হুমকি আসতে পারে। 2 দিনে ১৪০টি আপিলের নিষ্পত্তি হয়েছে। আগামী 18 ডিসেম্বর ৬৪৫টি আবেদনের শুনানি শেষে প্রার্থীরা প্রত্যাহারের পর ২০ ডিসেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে কমিশন। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। ভোটারদের আস্থা ও বিশ্বাস ফেরানোই আগামী নির্বাচনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ মন্তব্য করে ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষণ মিশন বলছে, আগামী জাতীয় নির্বাচনে ভোটার উপস্থিতি বলে দিবে নির্বাচন কেমন হয়েছে। এই নির্বাচন বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় গুরুত্বপূর্ণ মাইলফলক বলেও মন্তব্য করে সংস্থাটি। রোববার দুপুরে রাজধানীতে সংবাদ সম্মেলনে এসব কথা জানায় ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশন। আরও জানাচ্ছেন ওবায়দুল্লাহ মামুন। আর মাসখানেক পর অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আর এই নির্বাচন পর্যবেক্ষণ করতে গত ২৯ ডিসেম্বর ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের ১১ সদস্যের একটি প্রতিনিধি দল ঢাকায় আসে। এবারের নির্বাচন গেল ৩টি নির্বাচনের চেয়ে ভিন্ন হবে বলে ইঙ্গিত দিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন মিশন প্রধান। তার নেতৃত্বে এই পর্যবেক্ষণ মিশনে যোগ দেবেন কানাডা, সুইজারল্যান্ড ও নরওয়ে সহ বেশ কয়েকটি দেশের ২০০ জন পর্যবেক্ষক। এরই মধ্যে নির্বাচন পর্যবেক্ষণ করতে ঢাকায় এসেছেন ৫৬ জন। প্রাক নির্বাচন নিয়ে আনুষ্ঠানিক মতামত তুলে ধরেন তারা। আমরা স্বাধীন, নিরপেক্ষ ও হস্তক্ষেপ মুক্ত নির্বাচনে বিশ্বাসী, আর নির্বাচন কমিশন ও সরকার অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে সক্ষম। এছাড়া নির্বাচন পর্যবেক্ষণে আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম ইউনিটও কাজ করবে। এ সময় তিনি বলেন, এই পর্যবেক্ষণ মিশন নির্বাচনের ফলাফল প্রত্যয়ন করবেন না। তারা দেখবে নির্বাচন কতটা নিরপেক্ষ, অংশগ্রহণমূলক ও হস্তক্ষেপ মুক্ত হলো।
বাংলাদেশের আইনি কাঠামো ও দেশটি যেসব আন্তর্জাতিক ও আঞ্চলিক গণতান্ত্রিক নির্বাচনের মানদণ্ড গ্রহণ করেছে তার ভিত্তিতেই আগামী নির্বাচন মূল্যায়ন করবে ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষণ টিম। অংশগ্রহণমূলক নির্বাচন বলতে সাধারণ মানুষ নির্বাচনে অংশ নিয়েছে কিনা ও কত শতাংশ মানুষ ভোট দিয়েছেন তা পর্যবেক্ষণ করবে এই মিশন। এছাড়া জাতীয় নির্বাচনের পর আগামী 14 ফেব্রুয়ারি নির্বাচনের বিষয়ে মতামত তুলে ধরার কথা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষণ মিশন। ওবায়দুল্লাহ মামুন, এনটিভি নিউজ, ঢাকা। পুনরায় গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের দিনে ফিরে যেতে না চাইলে সবাইকে গণভোটে হ্যাঁয়ের পক্ষে রায় দেওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আদিলুর রহমান খান। একই সুরে কথা বলেছেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানও। বলেন, আসন্ন নির্বাচন এমনভাবে ভোট দিতে হবে যেন ভবিষ্যতে আর পস্তাতে না হয়। এদিন 8 প্রতিষ্ঠান ও ব্যক্তিকে নাগরিক পদক প্রদান করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। নাজিবুর রহমানের রিপোর্ট। নগর উন্নয়নে অবদান রাখার স্বীকৃতি দিতে রোববার রাজধানীর গুলশান নগর ভবনে নাগরিক পদক প্রদান অনুষ্ঠানের আয়োজন করে ডিএনসিসি। অনুষ্ঠানে যোগ দিয়ে এলজিআরডি উপদেষ্টা বলেন, আধিপত্যবাদ আর অন্যায়ের পথ ধ্বংস করতে গণভোটে ইতিবাচক রায় দিতে হবে। যদি আমরা আবারও গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, নির্যাতন এবং আয়নাঘরের দিনগুলোতে ফিরে যেতে না চাই, আমাদের গণভোটের পক্ষে অবস্থান নিতে হবে, হ্যাঁ ভোট দিতে হবে এবং পছন্দের গণপরিষদ সদস্য নির্বাচিত করতে হবে। জনপ্রতিনিধি বাছাইয়ের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে জানিয়ে বন, পরিবেশ ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, গণভোটে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে তরুণ ভোটারদের। আপনারা আপনাদের বিবেক বুদ্ধি কাজে লাগিয়ে এমনভাবেই ভোট দেবেন যাতে আর পস্তাতে না হয়। আমরাই ভোট দিই, আমরাই আবার বলি নেতারা ভালো না, এটা হইতে পারবে না। গণভোটে অবশ্যই সকলে অংশ নেবেন এবং যদি সত্যি সংস্কার চান তাহলে উত্তরটা আমাদেরকে হ্যাঁ বলতে হবে। এর আগে অনুষ্ঠানে নাগরিকদের নিজ শহরের প্রতি দায়িত্বশীল হওয়ার গুরুত্ব তুলে ধরেন লেখক ও গবেষক ডক্টর সলিমুল্লাহ খান। এ সময় ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ জানান, গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তর ঢাকাকে পরিচালনা করতে চায় নগর প্রশাসন। 5 আগস্টে 2 বছর এখনো হয়নি, যে পরিবর্তন হয়েছে সেটা আমাদের মনে অনেক আশা জাগিয়েছিল, সেই আশার অধিকাংশই বাস্তবায়িত হয়নি। আমাদের শহরের কর্পোরেট সেক্টরটা সামহাও জলাধার উল্টো ভরাট করে দখল করে শহরের লিভেবিলিটি নষ্ট করছে। প্রাইভেট সেক্টর, ফিলান্থ্রপার, ছাত্র এবং নাগরিকরা তাদের জায়গা থেকে যদি এগিয়ে আসেন তাহলে এটা অনেক ভালো করবে। শহরের পরিবেশ রক্ষা ও বাসযোগ্য নগরী গড়ে তুলতে সাধারণ মানুষকে এগিয়ে আসার আহ্বানও জানান বক্তারা। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। অন্তর্বর্তী সরকার সংস্কারের সরকার, তাই এই সরকার গণভোটে হ্যাঁয়ের পক্ষে প্রচার চালাবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রোববার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের ব্রিফিংয়ে একথা বলেন তিনি। জানান, গণভোটে হ্যাঁয়ের পক্ষে প্রচারণায় কোনো আইনি বাধা নেই। এ বিষয়ে আইনি পরামর্শ নিয়েই এমন সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে গণভোটের রায় কি হবে তা নির্ধারণ করবে জনগণ। সকালে মিয়ানমার থেকে ছোড়া গুলিতে বাংলাদেশি নিহতের ঘটনা দুর্ভাগ্যজনক উল্লেখ করে শফিকুল আলম এর নিন্দা জানান। বলেন, এ নিয়ে কাজ করছে পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ইইউ নির্বাচন পর্যবেক্ষক মিশন প্রধানের সাথে প্রধান উপদেষ্টার সাক্ষাতের বিষয়েও জানান প্রেস সচিব। বলেন, কোথাও কোথাও আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলেও সার্বিকভাবে নিয়ন্ত্রণে আছে। ইন্টারিম গভর্নমেন্ট ইয়েস ভোটের জন্য ক্যাম্পেইন করবে এবং করছে, এবং এর বিষয়ে অ্যাওয়ারনেস বিল্ড আপ করবে। এ বিষয়ে ইন্টারিম গভর্নমেন্ট লিগ্যাল ওপিনিয়ন নিয়েছিল যে ইউ একটা বড় ইলেকশন অবজারভার টিম পাঠাচ্ছে, কারণ বাংলাদেশে জন্য এই আসন্ন ইলেকশনটা হবে হিস্টোরিক। তাদের মতে এটা খুবই একটা হিস্টোরিক ইলেকশন। হঠাৎ করেই উত্তপ্ত কক্সবাজারের টেকনাফ সীমান্ত। টেকনাফের
হোয়াই কেং সীমান্তের ওপারে মিয়ানমারের আরকান আর্মি ও রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর মধ্যে চলছে সংঘর্ষ। এই সংঘর্ষের সময় ওপার থেকে ছোড়া গুলিতে মাথায় গুরুতর আঘাত পায় আফনান নামে বাংলাদেশি এক শিশু। ঘটনার প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে স্থানীয়রা। এছাড়া ওপার থেকে বাংলাদেশে ঢুকে পড়েছে সশস্ত্র রোহিঙ্গা গোষ্ঠীর 52 সদস্য। পরে তাদের বিজিবির হেফাজতে নেওয়া হয়েছে। কক্সবাজার থেকে ইকরাম চৌধুরী টিপুর পাঠানো রিপোর্ট। কয়েকদিন ধরে ভারী অস্ত্রশস্ত্র নিয়ে টেকনাফ সীমান্তে মিয়ানমারের অভ্যন্তরে চলছে আরাকান আর্মি ও রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ। মাঝে মধ্যেই বাংলাদেশে এসে পড়ে মর্টার শেল, এতে আতঙ্কিত স্থানীয়রা। রোববার মিয়ানমারের অভ্যন্তরে আরাকান আর্মির সাথে অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়। এতে বাড়ির উঠানে খেলার সময় মিয়ানমার সীমান্ত থেকে ছোড়া গুলি টেকনাফের ওয়াইকং ৩ নম্বর ওয়ার্ডের জসিমউদ্দিনের শিশু কন্যার মাথায় লাগে। গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হয়। পরে ওই শিশুকে চট্টগ্রামে পাঠানো হয়েছে। ঘটনার প্রতিবাদে টেকনাফ কক্সবাজার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করা হয়। খবর পেয়ে বিজিবি, পুলিশ, সেনাবাহিনী সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেখানে পৌঁছে বিক্ষুব্ধ জনতাকে সড়ক থেকে সরিয়ে দেয়। আরাকান আর্মি অসংখ্য গুলি বর্ষণ করছে, যেগুলি আর বাংলাদেশের মানুষের গত পরিবারে মারাত্মকভাবে আর মানুষ আহত হয়ে হয়তো নিহত হয়ে যান। আর একটু পরে পরিষ্কার হয়েছুম ইয়ানুর ভিত্তি করে এলাকার মানুষের ভিতরে উত্তেজনা বিরাজ করছে। ভবিষ্যতে এরকম কোনো ঘটনা না ঘটে এই জায়গা থেকে সকল আপনার ইনসার্জেন্ট যারা দুষ্কৃতিকারী আছে তাদেরকে 24 ঘন্টার ভিতরে ড্র করাবে সকলকে, অথবা আর্মির অ্যাকশন শুরু হবে। এদিকে সংঘাতের জেরে রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর 52 সদস্য বাংলাদেশে পালিয়ে আসে। পরে তাদের হেফাজতে নেয় বিজিবি। 64 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জহিরুল ইসলাম গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। সবাই সতর্ক অবস্থায় থাকেন, আমরা বিজিবি সর্বদা সতর্ক অবস্থা আছে এবং সীমান্তের মানুষের নিরাপত্তার জন্য আমরা আছি। সেই নিরাপত্তা যেভাবে দেওয়া প্রয়োজন সেভাবে আমরা দিব ইনশাআল্লাহ। এই ঘটনায় সীমান্তে টহল জোরদার করেছে বিজিবি। এনটিভি নিউজ ডেস্ক। জামায়াত আমিরের সাথে সাক্ষাৎ করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারি আলবার্ট টি গম্বিস এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল। রোববার দুপুরে মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ হয়। এ সময় বাংলাদেশের বিরাজমান রাজনৈতিক পরিস্থিতি, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে আলোচনা হয়। এছাড়াও দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও ঘনিষ্ঠ ও সুদৃঢ় করার উপর গুরুত্বারোপ করা হয়। এদিকে জামায়াত আমিরের সাথে সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও আসন্ন নির্বাচনকে সামনে রেখে গুরুত্বপূর্ণ আলোচনা করেন তারা। ব্যবসায়িক দ্বন্দ্ব, রাজনৈতিক কোন্দল এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান মোসাব্বিরকে গুলি করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ। ডিবি জানায়, হত্যাকাণ্ডে অংশ নিয়েছে একই পরিবারের 3 ভাই। এ ঘটনায় মূল শুটার জিনাত সহ 4 জন গ্রেপ্তার করা হয়েছে। ইন্টারনেট বন্ধ করিনি, বন্ধ হয়ে গেছে। গণমাধ্যমে দেয়া জুনায়েদ আহমেদ পলকের এই বক্তব্য তার সামনেই ট্রাইব্যুনালের বিচারককে শোনালো প্রসিকিউশন। এ মামলার অভিযোগ গঠনের শুনানিতে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বলেন, সাবমেরিন কেবল কাটা পড়া বা বিটিসিএল ভবনে আগুন লেগে ইন্টারনেট বন্ধ হওয়ার কথা প্রচার করে সেই দায় ছাত্র জনতার ওপর চাপানো হয়। আদতে জুলাই হত্যাযজ্ঞ নৃশংসতা আড়াল করতে তৎকালীন সরকারের নির্দেশে ইন্টারনেট বন্ধ করা হয়েছিল। সজীব ওয়াজেদ জয় বিদেশে বসেই এসব নীল নকশা করেছিলেন বলে প্রসিকিউশন ট্রাইব্যুনালকে জানায়। এ মামলায় প্রসিকিউশনের অভিযোগ গঠনের শুনানি শেষ হয়েছে। আগামী 15 জানুয়ারি আসামি পক্ষের শুনানির জন্য দিন ধার্য করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। এদিন প্রসিকিউটর বলেন, কাল পরশুর মধ্যেই মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার আমৃত্যু কারাদণ্ডের সাজা বাড়ানোর আবেদন শুনানির জন্য চেম্বার আদালতে নেওয়া হবে। যারা এই মামলার আসামি তারা পরিকল্পিতভাবে এই গণঅভ্যুত্থানে নিরীহ নিরস্ত্র ছাত্র জনতার উপরে নির্যাতন এবং নিপীড়ন চালানোর উদ্দেশ্যে ইন্টারনেট পরিষেবা বন্ধ করেছিলেন। আমরা মনে করি যে এই যে হত্যাকাণ্ড হয়েছে সেই হত্যাকাণ্ডকে ফ্যাসিলিটেট করেছে এই ইন্টারনেট বন্ধ করাটা। এজন্যই আমরা এই হত্যাকাণ্ডের সহায়তা সম্পৃক্ততাকেও অপরাধ হিসাবে ট্রাইব্যুনালে অভিযোগ এনেছি। আজকে প্রসিকিউশনের পক্ষ থেকে চার্জ হিয়ারিং সমাপ্ত হয়েছে। আগামী 15 জানুয়ারি অর্থাৎ বৃহস্পতিবার আসামি পক্ষের ডিসচার্জ হিয়ারিং হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের আগের চেয়ে 5 গুণ বেশি কাজ করার অঙ্গীকার করেছেন ডাকসুর ভিপি সাদিক কায়েম। শিক্ষার্থীদের অধিকার ও বৈষম্য নিরসনে ডাকসু আরও সক্রিয় ভূমিকা নেবে বলেও জানান তিনি। রোববার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের টিএসসি অডিটোরিয়ামে ডাকসু ও আমেরিকান ওয়েলনেস সেন্টারের যৌথ উদ্যোগে আয়োজিত MOU সাইনিং ও স্বাস্থ্য সচেতনতামূলক সেমিনারে এসব কথা বলেন ভিপি সাদিক কায়েম। তিনি বলেন, 104 বছরের পুরনো এই বিশ্ববিদ্যালয়ে এখনও বড় ধরনের বৈষম্য রয়ে গেছে। মোট শিক্ষার্থীর প্রায় 53% নারী হলেও তাদের জন্য রয়েছে মাত্র 5টি আবাসিক হল। আবাসন সংকট প্রসঙ্গে ভিপি সাদিক কায়েম বলেন, যেভাবেই হোক প্রয়োজনে চাপ প্রয়োগ করে হলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট নিরসনে কাজ করবে ডাকসু। রাজধানীর বনশ্রীর বাসা থেকে স্কুল ছাত্রীর গলাকাটা মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন হোটেল কর্মচারী মিলনকে খুঁজছে পুলিশ। এ ঘটনায় নিহত শিক্ষার্থীর বোন ঝুমুর আক্তার বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে খিলগাঁও থানায় মামলা দায়ের করেছেন। সিসি ক্যামেরার ফুটেজে ঘটনার সময় মিলনকে বাসা থেকে বের হতে দেখা যায়। পুলিশ জানিয়েছে, তাকে গ্রেপ্তার করলে হত্যাকাণ্ডের মোটিভ ও আরও কেউ জড়িত কিনা তা জানা যাবে। নিহত ফাতেমা আক্তার বনশ্রীর রেডিয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের 10ম শ্রেণীর শিক্ষার্থী ছিলেন। পরিবারের সাথে থাকতেন তিনি। কয়েকদিন আগে তার বাবা মা গ্রামের বাড়ি হবিগঞ্জে যান। গত শনিবার দুপুরের পর বড় বোন জিম থেকে বাসায় ফিরে তার বোনের রক্তাক্ত মরদেহ দেখতে পান। পরিবারের সন্দেহ, হোটেল কর্মচারী মিলনই এই ঘটনা ঘটিয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। নাসির সিনটেক্স গ্রুপ নির্বাচন পথে পথে। রংপুরের রাজনীতিতে এরশাদ ও তার জাতীয় পার্টির এক সময়ের দুর্দণ্ড প্রতাপ অনেকটাই ফিকে হয়ে এসেছে। বিশেষ করে শেখ হাসিনার 17 বছরের স্বৈরাচারী শাসনামলে কখনো সরকারে কখনো গৃহপালিত বিরোধী দলের সুবিধাজনক অবস্থানে থেকে তাল হারিয়েছে দলটি। গণ অভ্যুত্থান পরবর্তীতে জাতীয় পার্টির জনপ্রিয়তা আরও তলানিতে। এমন অবস্থায় রংপুরের ভোটের ফল এবার নিজেদের ঘরে তুলতে প্রতিযোগিতায় বিএনপি ও জামায়াত জোট। আর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ভোটের ওপর ভরসা করছে জাতীয় পার্টি। রংপুর থেকে AK মইনুল হকের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন আসাদুজ্জামান আরমান। দলের চেয়ারম্যান HM এরশাদের কারণে নির্বাচনে রংপুরের আসনগুলোতে শক্ত অবস্থান ছিল জাতীয় পার্টির। তবে কখনো আওয়ামী লীগ সরকারের অংশীদার, আবার কখনো গৃহপালিত বিরোধী দল হিসেবে গণমানুষের আস্থা হারায় দলটি। বিরোধী দল হিসেবে সংসদে ও সংসদের বাইরে জনগণের অধিকার নিয়ে কথা না বলায় গ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তা হারানোর ঢেউ এসে লেগেছে রংপুরেও। জাতীয় পার্টির ঘাঁটি হিসেবে পরিচিত রংপুরের জাতীয় নির্বাচনে এবার এগিয়ে থাকার কথা বলছে বিএনপি ও জামায়াতে ইসলামের প্রার্থীরা। জেলার 6টি আসনের মধ্যে রংপুর 3 আসনে নির্বাচন করছেন জাতীয় পার্টির চেয়ারম্যান GM কাদের। তার বিপরীতে জনসমর্থনের দিক থেকে শক্ত অবস্থানের দাবি করছেন বিএনপি দলীয় প্রার্থী শামসুজ্জামান শামু ও জামায়াতে ইসলামের প্রার্থী মাহবুবুর রহমান বেলাল। জাতীয় পার্টি আওয়ামী লীগকে ভোট দিত, এরকম একটা বিরাট অংশ ইনশাল্লাহ এই জাতীয় সংসদে অধিক সংখ্যক ভোট এবার আমি পাবো, ধানের শীষ পাবে। জাতীয় পার্টি মূলত খুনি হাসিনার স্বৈরাচার শাসনের সরাসরি সহযোগী ছিল। সাধারণ মানুষ তো জাতীয় পার্টিকে মোটেও পছন্দ করতেছে না। এরশাদের মৃত্যুর পরও সঠিকভাবে জাতীয় পার্টিকে জনমানুষের আস্থায় নিতে পারেননি ছোট ভাই GM কাদের। এমন পরিস্থিতিতে আগামী নির্বাচন নিয়ে কি ভাবছেন ভোটাররা? ব্যবসা বাণিজ্য করতে পারি, গাড়ি ঘোড়া চালাইতে পারি, এই ধরনের আমরা একটা মানুষ যারা আমাদের পাশে থাকবে, আমাদের সুযোগ সুবিধা নিয়ে যে আমাদের পাশে দাঁড়াবে তার পাশে আমরাও দাঁড়াতেছি। আমরা যোগ্য ব্যক্তি দেখে আমরা ভোট দেবো যাতে এলাকার উন্নয়ন হয়। নির্বাচনে পাশ করে ঢাকায় বসে থাকবে, জনগণের খবর নিবে না, তাকে তো ভোট দেওয়া যাবে না। একজন সৎ লোককে আমি ভোট দেবো, আমার জীবনের প্রথম ভোট। এদিকে রংপুর 4 আসনে এনসিপির সদস্য সচিব ও জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন 11 দলীয় জোটের প্রার্থী আক্তার হোসেনের সাথে প্রতিদ্বন্দ্বিতায় জাতীয় পার্টির প্রার্থী আবু নাসের মোহাম্মদ শাহ মাহবুবুর রহমান এবং বিএনপির মোহাম্মদ ইমদাদুল হক ভরসা। 3 জন প্রার্থী হলেও মূল প্রতিদ্বন্দ্বিতা হবে দ্বিপাক্ষিক।
সকল ধরনের ভোটারের কাছে আমরা গিয়েছি এবং তাদের দিক থেকে আমরা অভূতপূর্ব আমরা সাড়া পেয়েছি। জাতীয় পার্টি একই তো নিজেরাই স্বৈরাচার, দ্বিতীয়ত তারা ফেসিবাদের দোসর। কিছু অসমাপ্ত কাজ সম্পূর্ণ করার জন্য ভোটারদের দ্বারস্থ হয়েছি। তারা যেভাবে সাড়া দিয়েছে, আমার বিশ্বাস যে তারা সেন্টারে আসলে তাহলে আমি হয়তোবা তাদের ভোটটা পাবো। সাংগঠনিকভাবে দুর্বল আওয়ামী লীগ ভরসা করত জাতীয় পার্টির উপর, আবার জাতীয় পার্টি আস্থায় রাখত আওয়ামী লীগকে। কিন্তু এবার সেই চিত্র পাল্টাতে পারে ভোটের মাঠে। AKM মইনুল হক, NTV নিউজ, রংপুর। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। দেশে ক্যাশলেস সোসাইটি হলে বছরে 1.5 থেকে 2 লাখ কোটি টাকা রাজস্ব আয় বাড়বে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। সেই সাথে দুর্নীতিও অনেকটাই কমে আসবে বলে মনে করেন তিনি। রাজধানীর একটি হোটেলে ইসলামী ব্যাংকের মোবাইল ব্যাংকিং সেবা এম ক্যাশের নতুন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। গভর্নর বলেন, বিগত সরকারের সময়ে সরকারিভাবে ব্যাংক ডাকাতি করার কারণে দেশের ইসলামিক ব্যাংকিং সেবা ধসে পড়েছিল। সেই অবস্থা থেকে বেরিয়ে আসতে কাজ করে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। শরিয়াহ ভিত্তিক ব্যাংকগুলোকে বিধিমালা মেনে কাজ করার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, শীঘ্রই ইসলামী ব্যাংক আইন প্রণয়ন করা হবে। এ সময় এম ক্যাশকে মাইক্রো ইকোনমি ও SME সেক্টরের মতো শিল্প উদ্যোক্তাদের প্রতি নজর দেওয়ার তাগিদ দেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। প্রবাসের খবর। বেগম খালেদা জিয়া আপোষহীনতা ও ত্যাগ স্বীকারের মাধ্যমে রাজনীতি করেছেন বলে মন্তব্য করেন মালয়েশিয়া বিএনপির নেতারা। স্টাফ করেসপন্ডেন্ট কায়সার হামিদ হান্নান জানান, কুয়ালালামপুর পুরু শাখা বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রীর রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে এ কথা বলেন নেতৃবৃন্দ। মাহফিলে সভাপতিত্ব করেন মালয়েশিয়া পুরু শাখা বিএনপির সভাপতি মোহাম্মদ মানিক। সংগঠনের সাধারণ সম্পাদক মনির হোসেনের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন মালয়েশিয়া বিএনপির সহ সাধারণ সম্পাদক কাজী সালাউদ্দিন। সৌদি যুবরাজের ভীষণ বাস্তবায়নের আওতায় নিজ মালিকানায় ব্যবসায়িক প্রতিষ্ঠান গড়ে তুলেছেন প্রবাসীরা। NTV সৌদি আরব প্রতিনিধি ফারুক আহমেদ চান জানান, সৌদি সরকার থেকে ইনভেস্টমেন্ট লাইসেন্স এসব প্রতিষ্ঠান গড়ে তুলেছেন বাংলাদেশিরা। হুতা বিন তামিমে ক্যামেরা ওয়ার্ল্ডের 4র্থ শাখার উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ্য দেন কমিউনিটির বিশিষ্টজনেরা। উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির কর্ণধার লক্ষ্মীপুরের সন্তান আসলাম আহমেদ মোর্শেদ এবং সৌদি স্পন্সর ইব্রাহিম মুরারের। জেদ্দায় চাঁদপুর প্রবাসী কল্যাণ সমিতির পক্ষ থেকে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। জেদ্দা প্রতিনিধি মাসুদ সেলিম জানান, সমিতির সভাপতি হাবিবুর রহমানের বাবা বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদিনের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ জয়নাল আবেদিন ব্যাপারীর সঞ্চালনায় ও সহ সভাপতি মোহাম্মদ মনির হোসেনের সভাপতিত্বে দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা মাহাদি হাসান। মাহফিলে মরহুমের কর্মজীবন নিয়ে স্মৃতিচারণ করেন সংগঠনটির উপদেষ্টা দেলওয়ার হোসেন সরকার, হাবিবুর রহমান ব্যাপারী, নাসির ব্যাপারী সহ অন্যান্যরা। ইস্পাহানি মির্জাপুর খেলার খবর। মুস্তাফিজুর রহমানকে IPL থেকে বাদ দেয়াকে কেন্দ্র করে ভারত বাংলাদেশ ক্রিকেট সম্পর্কে টানাপোড়েনের মধ্যেই ভারতের মাটিতে আম্পায়ারিং করছেন বাংলাদেশের শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। ভারত ও নিউজিল্যান্ডের মধ্যকার 3 ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে তিনি টিভি আম্পায়ারের দায়িত্ব পালন করছেন। রবিবার ভাদোদোয়ারায় শুরু হওয়া সিরিজের প্রথম ম্যাচে ইংল্যান্ডের রিচার্ড ইলিংওয়ার্থের সঙ্গে ম্যাচ অফিসিয়াল হিসেবে দায়িত্বে আছেন শরফুদ্দৌলা। ICCর এলিট প্যানেলের সদস্য হিসেবে ভারত নিউজিল্যান্ড সিরিজে আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। BPL-এ দারুণ ছন্দে আছেন নাজমুল হোসেন শান্ত। তার 76 রানের ওপর ভর করে রংপুরকে 7 উইকেটে হারিয়েছে রাজশাহী। শান্তর ব্যাটে ধারাবাহিক রান আসলেও 2-1টি উল্লেখযোগ্য ইনিংস ছাড়া ছন্দে নেই বিশ্বকাপের দলে থাকা ব্যাটাররা। যদিও লিটন তানজিদের অফ ফর্ম নিয়ে আশঙ্কার কিছু নেই বলে জানিয়েছেন শান্ত। নিলয় মজুমদারের ডেস্ক রিপোর্ট। ব্যাট হাতে চলতি BPL-এ দুর্দান্ত ফর্মে আছেন শান্ত। রংপুরের বিপক্ষে খেলেছেন ম্যাচ জয়ী 76 রানের ইনিংস, হাঁকিয়েছেন 6টি 4 ও 4টি 6। চলতি BPL-এ 7 ইনিংসে 287 রান করে আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক এখন শান্ত। অথচ এর বিপরীত চিত্র তানজিদ লিটনদের ব্যাটিংয়ে।
যদিও এই অফ ফর্মকে স্বাভাবিকভাবেই নিচ্ছেন শান্ত। দেখবেন যে একটা ভালো ইনিংস আবার ওই কনফিডেন্সটা ফেরত আনবে। সো যারা রান করছে না তাদের উপরে ওই বিশ্বাসটা আমার মনে হয় যে যারা টিম ম্যানেজমেন্টে আছেন তারা রেখেছেন, এবং আমার মনে হয় না এটা নিয়ে খুব বেশি চিন্তার কোনো কারণ আছে, কারণ টি-20তে ফেলিয়ার আসবে। সো বিশ্বকাপের আগে রান করছে না, কেন করছে না, এত বেশি আসলে চিন্তা করার থেকে আমার মনে হয় পজিটিভ চিন্তা করা ভালো। রংপুরের দেওয়া 179 রানের লক্ষ্য 7 উইকেট বাকি থাকতেই তাড়া করে রাজশাহী। 3 রানের জন্য শতকের দেখা পাননি রংপুরের ব্যাটার তাওহিদ হৃদয়। বড় লক্ষ্য তাড়া করতে নেমে তানজিদ দ্রুত সাজ করে ফিরলেও শান্ত ওয়াসিমের জুটিতেই মূলত জয় নিশ্চিত করে রাজশাহী। দুই ব্যাটার মিলে গড়েন 142 রানের জুটি। ওয়াসিম 87 রান করলেও ম্যাচ সেরা হয়েছেন শান্ত। তবে নিজের ব্যাটিং নিয়ে এখনও পুরোপুরি সন্তুষ্ট নন এই বাহাতি ব্যাটার। আমার মূল ফোকাস যে আমি কিভাবে প্রতিদিন ইম্প্যাক্ট রাখতে পারি, আর আমার কাছে মনে হয় যে স্টিল নট এনাফ। আমি যেভাবে ব্যাটিং করেছি এখানে আরও সুযোগ আছে। আমি চেষ্টা করব নেক্সট ম্যাচে যদি আবার সুযোগ পাই আবার দলের উপর ইম্প্যাক্ট রাখার। এ নিয়ে গ্রুপ পর্বে রংপুরের বিপক্ষে 2 ম্যাচ খেলে 2টিতে জিতল রাজশাহী। পয়েন্ট টেবিলের 2 নম্বরে উঠে এসেছে দলটি। নীলা মজুমদার, এনটিভি স্পোর্টস ডেস্ক। খবর শেষ করছি, যাবার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার। আপিল শুনানির দ্বিতীয় দিনে প্রার্থিতা ফিরে পেলেন মান্না সহ 57 জন, 7 জনের আবেদন বাতিল। নির্বাচনে ভোটার উপস্থিতি বলে দেবে নির্বাচন কেমন হয়েছে, মন্তব্য ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের। গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান 2 উপদেষ্টার, হ্যাঁ এর পক্ষে প্রচার চালাবে সরকার, প্রেস সচিব। তেহরানে হামলা চালানোর ষড়যন্ত্র ইসরায়েল আমেরিকার, পাল্টা প্রতিশোধের হুঁশিয়ারি ইরানের। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ধন্যবাদ সবাইকে।